আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের 2টি সৃজনশীল নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এই অধ্যায় শেষ এবং তৃতীয় সৃজনশীল। তো চলো শুরু করা যায়। আমাদের সৃজনশীল উদ্দীপকে বলছে একটি বাগানের দৈর্ঘ্য বরাবর প্রস্থ অপেক্ষা 3 গুণ গাছ আছে। খুব ইন্টারেস্টিং একটা তথ্য। বলছে দৈর্ঘ্য বরাবর প্রস্থ অপেক্ষা 3 গুণ গাছ আছে। তার মানে প্রস্থতে যদি একটা গাছ থাকে প্রস্থ বরাবর, তাহলে দৈর্ঘ্য বরাবর আছে কয়টা? 3টা গাছ। ওকে, এখন বলছে নির্দিষ্ট দূরত্বে গাছ লাগালে মোট 675টি গাছ দরকার। নির্দিষ্ট দূরত্বে গাছ লাগাইলে মোট গাছ দরকার কয়টা? 675টি। তাহলে আশা করি উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা তথ্য। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর প্রস্থ অপেক্ষা 3 গুণ গাছ। তার মানে প্রস্থ বরাবর যদি একটা একটা করে গাছ থাকে তাহলে দৈর্ঘ্য বরাবর থাকবে কয়টি গাছ? 3টি গাছ থাকবে দৈর্ঘ্য বরাবর। আর প্রস্থ অপেক্ষা যদি একটা গাছ থাকে, প্রস্থ অপেক্ষা যদি 2টা গাছ থাকে, দৈর্ঘ্য বরাবর কয়টা গাছ থাকবে? 6টা গাছ। প্রস্থ বরাবর যা থাকবে তার 3 গুণ গাছ থাকবে দৈর্ঘ্য বরাবর। ওকে, এবং নির্দিষ্ট দূরত্বে গাছ লাগাইতে গেলে ওই বাগানে টোটাল গাছ লাগবে কয়টি? 675টি। আমাদের কতে কি বলছে দেখো, বলছে 64/81 এর বর্গমূল নির্ণয় করো। এই অঙ্কটা দেখে তোমাদের হয়তো অনেকে হাসাহাসি করতেছো, খুব সহজ একটা অঙ্ক, কারণ ইতিমধ্যে কিন্তু আমরা বর্গমূলের যত ধরনের অঙ্ক আসতে পারে সবগুলো আলোচনা করে ফেলেছি, তাই না? তাহলে আমরা লিখতে পারি, একের ক দেওয়া আছে 64/81, এর বর্গমূল করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এর বর্গমূল করা হলো, অথবা এর বর্গমূল করি। ওকে, যদি এর বর্গমূল করি তাহলে আমরা কি পাবো দেখো তো, 64/81, √64/81। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখো, উপরে যে সংখ্যাটি আছে লবে 64 এবং হরে 81। আমরা জানি হরটাকে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তর করতে হয়। এর হরটা কিন্তু অলরেডি পূর্ণবর্গ সংখ্যা রূপান্তর করাই আছে, কারণ 81, 9 নং 81, তাই না? তোমরা 9 স্কোয়ার। তাহলে দেখো এটা যদি 81 বর্গমূল করি আমি, তাহলে কত পাবো? 9 পাবো। আবার লবে যে সংখ্যাটি দেওয়া আছে 64, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। 64কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 8, কারণ 64 মানে 8 স্কোয়ার। তাহলে কোনো ঝামেলা নাই আমাদের, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, তাহলে সমান সমান 8/9। এক কথায় লেখা শেষ। এখন তুমি যদি আলাদা করতে চাও, একটা লাইন বাড়াইতে চাও, সেটা কি করতে পারো? সেটার ক্ষেত্রে তুমি লিখতে পারো, এই রুটটাকে আলাদা করে দিতে পারো জাস্ট এইটা করে, 64 মানে 8, 81 মানে 9। ওকে, এক লাইন বাড়ায়ও লিখতে পারো, অথবা এর পরেই 8/9 লিখে দিলে হয়ে যাচ্ছে, কারণ 64কে বর্গমূল করলে পাবো 8, 81কে বর্গমূল করলে পাবো 9। কেন পাবো এটা আশা করিও তোমরা বুঝতে পেরেছো। যারা বোঝনি আর কি কেন পেয়েছি, তাদের জন্য আমি ছোট্ট এক লাইনে আলোচনা করি। আমরা জানি 8 স্কোয়ার সমান সমান 64, আর 9 স্কোয়ার সমান সমান 81। তাহলে কোন সংখ্যাকে যদি বর্গমূল করি, তাহলে সংখ্যার উৎপাদক বা ভাজক যদি একই তা দুইবার থাকে, তাহলে সেখান থেকে একটা আসে। 8 স্কোয়ার মানে কি বলতো? 8 গুণিত 8, আর 9 স্কোয়ার মানে কি? 9 গুণিত 9। তাহলে দেখো 64কে যদি বর্গমূল করি, তাহলে উৎপাদক বা ভাজক ছিল কি? 8 গুণিত 8, এক জোড়া 8 ছিল, সেখান থেকে একটা 8 আসবে। আর যদি 81 বর্গমূল করি, তাহলে ভাজক বা উৎপাদক ছিল কি? 9 গুণিত 9, দুইটা 9 ছিল, এখান থেকে একটা 9 আসবে। ওকে, আশা করি তোমরা সবাই এখন বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, আমরা এবার খ নম্বরটি দেখি। আমাদের বসে 2 দশমিক স্থান পর্যন্ত গাছের সংখ্যার বর্গমূল নির্ণয় করো। তাহলে গাছের সংখ্যা ছিল কত? 675। এই 675কে বর্গমূল করতে হবে এবং সেই আসন্ন মানটা নিতে হবে 2 দশমিক পর্যন্ত। তাহলে আমরা বর্গমূল করে কয় দশমিক পর্যন্ত মান বের করব? 3 দশমিক স্থান পর্যন্ত। সেখান থেকে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মান নিব। তাহলে আমরা লিখতে পারি যে গাছের সংখ্যা, তাই না? দেওয়া আছে গাছের সংখ্যা। তাহলে খতে আমরা লিখতে পারি, দেওয়া আছে
গাছের সংখ্যা কত? 675। এখন এই গাছের সংখ্যাকে বর্গমূল করতে বসে, তাহলে লিখতে হবে 675 কে বর্গমূল করি। ওকে, একে বর্গমূল করি। কোন প্রক্রিয়া করতে হবে? অবশ্যই ভাগ প্রক্রিয়াতে। কেন? কারণ মৌলিক উৎপাদকের সাহায্য আমরা করতে পারি, তাই না? কিন্তু সেটা হতে হবে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে। আর এটা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন বুঝলাম? যেহেতু বলছে এই যে দশমিকের পরে আমাদের মান নির্ণয় করতে হবে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা যদি হতো তাহলে তার দশমিক আসতো না। যেহেতু দশমিকের কথা বলছে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে বর্গমূলটা অবশ্যই ভাগ প্রক্রিয়াতে করতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের নিয়ম কি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জোড়া বের করি, ভগ্নাংশের ক্ষেত্রেও জোড়া বের করি দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে। নিয়মটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে জোড়া করতে হয় কি? ডান থেকে বামে আসতে হয়। তার মানে এই দিক থেকে এই দিকে যাবে, এই দেখো এক জোড়া। এরপর 6 সিঙ্গেল আছে, থাকবে সিঙ্গেল। যদি 6-এর সাথে আরো একটা সংখ্যা থাকতো তাহলে সেটাও এক জোড়া হতো। ওকে, এবার আমার কাজ করতে হবে কি? সেটা হচ্ছে এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যেই সংখ্যার বর্গ করলে প্রথমে যে সংখ্যাটি থাকবে সেটা এক জোড়াও হতে পারে, সিঙ্গেলও হতে পারে। এখানে আছে সিঙ্গেল সংখ্যা প্রথমে। এমন সংখ্যা নিতে হবে যার বর্গ করলে প্রথমে এই সংখ্যাটি সমান হবে অথবা এর থেকে ছোট হবে। দেখো আমি যদি 2 নিই তাহলে 2 এর স্কয়ার 4, যদি 3 নিই 3 এর স্কয়ার 9, 6 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 নিতে পারবো আমি। তাহলে এখানে যদি আমি 2 নিই তাহলে 2 এর স্কয়ার 4। ওকে, 6 থেকে তুমি 4 বিয়োগ করো, থাকবে 2। এরপরে দেখো আমার নিয়ম কি? বর্গমূলের ক্ষেত্রে এক জোড়া করে সংখ্যা নামবে, তাহলে এক জোড়া সংখ্যা আছে 75, নামাই ফেললাম। ওকে, এই দুইটা এখানে হয়ে যাবে কত? ডাবল। ওকে, এখন আমার কাজ কি দেখো, এখানে যে সংখ্যাটি আমার নিতে হবে, এখানে যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটি এখানেও হবে, এবং এই টোটাল এই সংখ্যার সাথে এই সংখ্যাটি গুণ হয়ে তার গুণফলটা এখানে বসবে, এবং এই গুণফলটা 275-এর চেয়ে বেশি হবে না, হয় 275 হবে অথবা তার থেকে ছোট হবে। কত নিতে পারি? ধরো যদি আমি এখানে 1 নিই তাহলে এখানেও 1 আসবে, তার মানে এখানে যদি আমি 1 নিই তাহলে এখানেও 1 আসবে, তাহলে 41-এর সাথে গুণ হবে কি? 1। নতুন যে সংখ্যাটি নিব আমি, তাহলে 41 কি 41, অনেক ছোট। এইভাবে দেখতে হবে কত পর্যন্ত নিয়ে যায়। ধরো আমি যদি 4 নিই সে, তাহলে কত হচ্ছে দেখো, 4 নিলে এখানে হচ্ছে 44। 44-এর সাথে 4 গুণ করো, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, দেখো তো 176, এখানে 275 আরো নেওয়া যাচ্ছে, তাই না? ওকে, এখন যদি আমি 5 নিই তাহলে 5 নিলে কত হচ্ছে দেখো, এখানে হবে 45। 45-এর সাথে 5 গুণ করো, 5 5 25-এর 5 হাতে থাকে 2, 4 5 20, 20 আর 2 22, 225। ওকে, এখন যদি আমি 6 নিই, ধরো 6 নিলে কত হবে? 46 গুণিত 6, তাহলে 6 6 36 এর 6 হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 27, দেখো 276 হয়ে যাচ্ছে 6 দিকে। তাহলে 6 নিলে কিন্তু এর চেয়ে এক বেশি হয়ে যাচ্ছে, নেওয়া যাচ্ছে না। তুমি ম্যাক্সিমাম নিতে পারবো কত? 5। তাহলে 5 নিলে কত দাঁড়ালো? 225। ওকে, এখন আমি বিয়োগ করে দিই। 5 5 মিলে গেলে 0, 2 আছে কত? 7 হবে 5 হলে। ওকে, আর 2 দিয়ে মিলে গেলে 0 বসে না। এবার কি হবে? এই 25 এখানে কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে, হয়ে যাবে কত? 50। এখন দেখো, এখন আমার যে কাজ সেটা হচ্ছে এখানে অলরেডি 50 হয়ে গেছে, আরো মিনিমাম এখানে একটা সংখ্যা নিতে হবে। যদি এখানে 1 নাও তাহলে এখানে কত? 501। এখানে তোমার 50, 501 দেখি 50-এ ভাগ করা যায়? যায় না, কারণ 50 ছোট। তাহলে এখানে আরো সংখ্যা নিয়ে আসতে হবে, কিন্তু আমার সংখ্যা তো আর নাই। তখন কি করতে হবে? দশমিকের পরে চিন্তা করতে হবে যে 675, এই 675 এই সংখ্যাটাকে যদি আমি এইভাবে লিখি, দশমিক শূন্য 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 ডট ডট, ধরো 1 কোটি শূন্য দিলাম এরপরে, তাতেও কিন্তু 675 মানের কোনো পরিবর্তন হবে না, কারণ দশমিকের পরে সব কি শূন্য দিছি আমি। তাহলে এখানে চিন্তা করতে হবে সেটাই, যে দশমিকের পরে তো কোনো সংখ্যা নাই, তাহলে আমার আবার এখানে জোড়া জোড়া সংখ্যা নামাতে হবে, কারণ আমি তো দশমিকের পরে 3 দশমিক পর্যন্ত মান নিব, আমি তো দশমিক এখনো আসিনি। তাহলে আরো সংখ্যা লাগবে আমার, ওই সংখ্যাগুলো কি নিব? এই যে শূন্য 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 নিব, এবং সেটা দশমিকের পরে নিব, যেহেতু এরপর আর কোনো সংখ্যা নাই। তাহলে দশমিকের পরে ধরো তুমি এই যে এই পর্যন্ত ভাগ করা শেষ, এখন দশমিকের পরে এখানে এক জোড়া সংখ্যা নিয়ে আসতে হবে, তাহলে কি দুটা শূন্য নিয়ে আসতে হবে। এখন এটা নিয়ে আসছে কোথা থেকে? দশমিকের পরের থেকে, তাহলে এখানে একটা দশমিক দিতে হবে। আশা করি
বুঝতে পেরেছো তোমরা? ওকে, এই যে 0,0,0,0 আমি নিলাম, এটা তুমি এখানেও দেখাতে পারো। বুঝতে পারছো? তার মানে 675.0000 এখানে দেখা যাচ্ছে 6টা বা 8টা শূন্য তুমি নিয়ে নিলে, কোনো সমস্যা নেই। আবার তুমি যদি না নাও, এইভাবে রাখো, তাতেও সমস্যা নাই। তখন কি তোমার ধরে নিতে হবে যে দশমিকের পরে শূন্য আছে, সেখান থেকে আমি এই যে 0,0 নামাবো জোড়ায় জোড়ায়। ওকে, এখন দেখো 25 যে ডাবল করছে, এখন দেখো এখানে 50 আর এখানে হয়ে গেছে 5,000। তাহলে আমি ম্যাক্সিমাম কত নিতে পারবো দেখো তো, কত নেওয়া যায়? আমরা যদি এখানে 1 নিই, তাহলে এখানে 501, 501 এর সাথে গুণ করলে 501, এখানে 5,000, অনেক কম। ওকে, আমি যদি 5 নিই, তাহলে 5 নিলে 505, 505 এর সাথে 5 গুণ করো, 500 সাথে 5 গুণ করলে 2500, আর 5 এর সাথে 5 গুণ করলে 25, 2525, আমার লাগবে 5,000, আরো কম। ওকে, আমি যদি এখন ধরো 8 নিই, এখানে ধরো 8 নিলাম, তাহলে 508 এর সাথে 8 গুণ, 500 সাথে 8 গুণ করো, 5 40, 4,000, আর 8 64, 4,064, তবুও তো অনেক কম। ওকে, আমি যদি 9 নিই, ম্যাক্সিমাম 9 নেওয়া যাবে, 9 বেশি আর নেওয়ার সুযোগ নাই, কারণ এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিতে হবে। তাহলে এখন যদি 9 নিই আমি, তাহলে দেখো 509 গুণিত 9, তাই হবে। 509 গুণিত 9 যদি করি, 500 সাথে 9 গুণ করো, 5 নং 45, 4,500, আর 9 নং 81, কাছাকাছি যাচ্ছে, আর তো বেশি নেওয়ার সুযোগও নাই। তাহলে আমি নিতে পারবো কত? 9। তাহলে দেখো 9 যদি নিই, 9 নং 81 1 হাতে 8, 9 শূন্য শূন্য, তাহলে 8 বসে গেল, 5 নং 45। ওকে, এখন এটা বিয়োগ করো, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে। ওকে, হাতে আছে, হাতে আর নাই। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে, তাই না? ওকে, এখানে কি ঠিক আছে? 1 আছে কত হলে 10 হবে? 9 হলে, হাতে কি ছিল? 1 ছিল না? 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে? 1 হলে, হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে। ওকে, হাতে 1, 4 আর 1 5, 5 5 মিলে গেলে শূন্য বসে না। ওকে, এখন দেখো আমার অলরেডি এখানে 509 হয়ে গেছে, এবার এটার ডাবল এখানে করতে হবে। তাহলে এটার ডাবল যদি আমি এখানে করি, তাহলে কত হচ্ছে দেখো তো? 9 দুগুণে 18, 8 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 1 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, মানে 518। অলরেডি আমি কোনো সংখ্যা না নিলেও এর চেয়ে বড় কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে এটা দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না, আর 419 ছোট, তাহলে কি করব? এক জোড়া সংখ্যা আবার নামাতে হবে। এক জোড়া সংখ্যা আমি কি পাবো? শূন্য পাবো, কারণ দশমিকের পরে কি সব শূন্য শূন্য। তাহলে এক জোড়া সংখ্যা আমি নামাই ফেললাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিই। ওকে, এখন দেখো আমি কত পেয়েছি? 41,900। এখন যদি আমি ধরো এখানে 1 নিই, তাহলে এখানে হবে কত? 5,181, কারণ এখানেও 1 হবে। তাহলে 5,181 সাথে 1 গুণ করলে 5,181, আমার তো লাগবে 41,900। তাহলে অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে আরো বেশি নিতে হবে। এখন আরো বেশি যদি নিতে চাই আমি, তাহলে কত নিতে পারবো ম্যাক্সিমাম? আচ্ছা, আমি যদি এখানে 9 নিছে, যে 9 নিই এখানে, তাহলে দেখো 5,189 সাথে গুণ হবে কত? 9। 5,000-এর সাথে 9 গুণ করলে 5 নং 45,000, বেশি হয়ে যাচ্ছে, নেওয়া যাচ্ছে না। ওকে, আমি যদি 8 নিছে, তাহলে 5,188 গুণিত 8, 5,000-এর সাথে যদি আমি 8 গুণ করি, 5,40,000 হচ্ছে। আর 188-র সাথে যদি 8 গুণ করি, তাহলে 800, আর হচ্ছে 8 8 64, তার মানে 800 আর 1400 সামথিং হবে। 41,400 সামথিং হবে, আর আমার এখানে 41,900, তাহলে 8 পর্যন্ত কিন্তু নেওয়া যাচ্ছে। ওকে, এই যে আমি ক্যালকুলেশনটা করতেছি, এটা তোমরা মাথায় করে নিতে পারো, অথবা যাদের মাথায় কুলাচ্ছে না বা কঠিন মনে হচ্ছে, তারা তোমরা ক্যালকুলেটরেও করতে পারো। ওকে, তাহলে আমি এখানে 8 নিলাম, তাহলে এখানেও 8 হলো। তাহলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64, 64 আর 6 70, 70-এর শূন্য হাতে থাকে 7, 8 ওকে 8, 8 7 15, 5 হাতে 1, 5 8 40 আর 1 41। দেখো 4 আছে কত হলে 10 হবে? 6 হলে, হাতে 1, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে, হাতে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 9 হবে? 3 হলে, তাই না? ওকে, আর তো কিছু নাই, তাহলে 1 1 মিলে গেলে শূন্য, 4 4 মিলে শূন্য, আর পাশে বসে না। তাহলে এখন কাজ কি? এর ডাবল করে নেব। তাহলে ডাবলটা যদি এখানে বসে যায়, তাহলে 8 দুগুণে 16, 6 হাতে 1,
9 দুগুণে 18, 18 এক 19, 19 9 হাতে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11 1 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। দেখো এখানে আমার অলরেডি হয়ে গেছে 5196 আর এখানে অনলি 369। তাহলে তো যাচ্ছে না, বুঝতেই পারতেছি। তাহলে আমি এক জোড়া সংখ্যা নামাই, তার মানে এক জোড়া শূন্য নেমে যাবে। ওকে, এখন দেখো তো ভাগ করা যাচ্ছে কিনা। তবুও কিন্তু ভাগ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এখানে তো মিনিমাম একটা সংখ্যা নিতে হবে, সেটা ধরো শূন্য হোক এক হোক। যদি আমি শূন্যও নিই, এখানে যদি শূন্যও নিই তাহলে এখানেও শূন্য হবে। তাহলে শূন্য যদি এখানে নিই, দেখো তো কত হচ্ছে। যদি আমি এখানে শূন্য নিছে, এখানে শূন্য হলে কত? 51,960 আর এখানে আছে 39,600। শূন্য নিলেও তো এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে এটা। তাহলে যেহেতু হচ্ছে না, তাহলে এখানে কি আরেক জোড়া সংখ্যা আমার নিয়ে আসতে হবে। আর আমরা জানি এক জোড়া সংখ্যা সে এমনি পেত, যখন ভাগ করা যাচ্ছে না অতিরিক্ত আরেক জোড়া সংখ্যা যখন নিয়ে এসেছি, এর জন্য এখানে একটা শূন্য হবে, এখানেও একটা শূন্য হবে। তোমার আর ভাগ করার দরকার নাই। কেন দরকার নাই? কারণ কি, আমরা কিন্তু দশমিকের পরে এই যে বলছে দশমিকের পরে 2 দশমিক পর্যন্ত মান নির্ণয় করতে বলছে, আর আমরা দশমিকের পরে 3 দশমিক পর্যন্ত মান বের করে ফেলছি অলরেডি। আর আমার এখানে ভাগ করলেও কি না করলেও কি, আমি তো আমার মান পেয়ে গেছি। ওকে, তাহলে দেখো আমরা এখন লিখতে পারি যে 6,675 এর বর্গমূল কত হয়েছে? 25.980 ডট ডট। আরো আছে, ভাগ করলে আরো যাবে। তাহলে আমার কি বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মান সমান সমান 25.98। 2 দশমিক পর্যন্ত বলছে, দশমিকের পরে 2টা রাখছি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন 3 দশমিক পর্যন্ত কেন বের করলাম? কারণ এখানে শূন্য না হয়ে ধরো 5 বা 5 থেকে বড় সংখ্যা যদি হতো, তাহলে 2 দশমিক স্থানের ক্ষেত্রে এখানে 1 যোগ হয়ে যেত। তাহলে ধরো এই সংখ্যাটি যদি এমন হতো, ধরো হয়েছে 25.986 সে, তাহলে 3 দশমিক পর্যন্ত মান বের করছে, আমাদের রাখতে হবে 2 দশমিক পর্যন্ত। তখন আমি কি করতাম? 25.99 লিখতে হতো, কারণ এই যে যে তৃতীয় স্থানে যে মানটা আছে, সেই মানটা তো আমি নিচ্ছি না এখানে। যখন তাদের বাদ দিব, তখন দেখতে হবে বাদ দেওয়ার সংখ্যাটি 5 বা 5 থেকে বড় আছে কিনা। যদি 5 বা 5 থেকে বড় হয়, তাহলে আগের সংখ্যার সাথে 1 যোগ হয়। এই যে 1 যোগ হয়, এটা যোগ হবে কি হবে না, এর জন্যই আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, তারপরে আমাদের গতে কি বলছে দেখো, বাগানের দৈর্ঘ্য বরাবর কতটি গাছ লাগবে। আচ্ছা, এটা যে আমি সম্পূর্ণ করলাম না, তোমাদের যদি মন চায় যে না আমি সম্পূর্ণ করবো, সে এইভাবে না করে অন্যভাবেও করতে পারো। সেটা কি, ধরো যাচ্ছে না, তাই না? 2টা শূন্য নামালাম, যাচ্ছে না। এরপরে তুমি যদি এখানে শূন্য নাও সে, তাহলে এখানে শূন্য হবে। শূন্যর সাথে টোটালটা গুণ করলে কি হয়? সব শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে যা আলটিমেটলি বিয়োগ করলে যা তাই থেকে যায়, এবং এখানে অলরেডি আমরা 3 দশমিক মান পর্যন্ত পেয়েও যাই। ওকে, এইভাবে রেখে দিতে পারো, অথবা এর আগে যেটা দেখালাম আমি ওটাও রেখে দিতে পারো, তোমার ইচ্ছা। তার মানে আগে যেটা রাখছি ওটা রাখলেই তোমাদের জন্য সহজ, তাহলে আর এক লাইন করা লাগবে না। ওকে, এখন দেখো আমাদের বলছে বাগানের দৈর্ঘ্য বরাবর কতটি গাছ লাগবে। আমাদের কিন্তু উদ্দীপকে ডাটা দিয়ে দিছিল, তাই না? ডাটাটা কি ছিল? যে প্রস্থ বরাবর জায়গা যে সংখ্যক গাছ থাকবে, দৈর্ঘ্য বরাবর থাকবে তার 3 গুণ। আমাদের দেখো উদ্দীপকে বলে দিছিল যে একটি বাগানের দৈর্ঘ্য বরাবর প্রস্থ অপেক্ষা 3 গুণ গাছ থাকবে। ধরো আমি ধরি এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাইলে প্রস্থ বরাবর যদি আমার গাছ থাকে ধরো 1 2 3টা, তাহলে দৈর্ঘ্য মানে লম্বালম্বি কয়টা গাছ থাকবে বলো তো? টোটাল 9টা থাকবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আশা করি বুঝতে পেরেছি। এই 9টাতেই কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আবার 3টা করে গাছ থাকবে। ওকে, মানে এই চিত্রটা এটা দেখালাম জাস্ট বোঝানোর জন্য। তোমাদের অনেকেই মনে হতে পারে যে আচ্ছা
যে প্রস্থ বরাবর যদি 3টা গাছ থাকে তো দৈর্ঘ্য বরাবর 9টা গাছ থাকবে। এখন 9টা গাছ আমি দিয়ে দিলাম, সে ধরো 9টা গাছ দিয়ে দিলাম। এখন 9টা গাছ যদি দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 আর এ একটা 9টা। এখন আমি যদি একটা প্রস্থ বরাবর 3টা গাছ রাখলাম, আর চিন্তা করলাম যে প্রস্থ বরাবর যা থাকবে দৈর্ঘ্য বরাবর থাকবে তার 3 গুণ, তাহলে 9টা গাছ। তাহলে এটা কি দেখো 3 বর্গাকারে সাজানো গেছে মাঠটাকে, বা মাঠটা কি সাজানো গেছে, মাঠটা কেমন হয়ে যাবে তাইলে? এই যে 3টা গাছ সাজাইছি তারপরে একটা 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 করে গাছ, তাহলে তো আলটিমেটলি সত্য মানলো না। তার মানে প্রস্থ বরাবর যে গাছ থাকবে দৈর্ঘ্য বরাবর থাকবে তার 3 গুণ, কিন্তু প্রতিটা প্রস্থতে কিন্তু 3টা করে আছে গাছ, শুধু একটা প্রস্থতে না। তার মানে এটা একটা দৈর্ঘ্য বরাবর, সরি এটা দৈর্ঘ্য বরাবর, তাই না? তাই একটা গাছ, 2টা গাছ, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এইটা আমার দৈর্ঘ্য আর এটা প্রস্থ। দৈর্ঘ্য বরাবর আমি 9টা রাখছি গাছ, কিন্তু প্রস্থ বরাবর প্রতিটা প্রস্থ বরাবর মানে প্রতিটা দৈর্ঘ্যে যে একটা করে গাছ লাগাইছি, এই একটা গাছের সাথে 3টা করে গাছ আছে। ওকে, আশা করি কনসেপ্টটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন দেখো আমাদের বলছে যে দৈর্ঘ্য বরাবর যা আছে প্রস্থ বরাবর যা আছে তার 3 গুণ আছে দৈর্ঘ্য বরাবর। এখন প্রস্থ বরাবর কয়টা করে গাছ আছে আমি তো জানি না, তাহলে আমি ধরে নিতে পারি। তো এখান থেকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ধরো 1 2 3, আর এদিকে আছে কয়টি, 1 2 1 2 3 4 5 6 7 8 9, মানে প্রস্থ বরাবর 3টা হলে দৈর্ঘ্য বরাবর 9টা, তাহলে টোটাল কয়টা গাছ হবে বলো তো? 3 6 9, মানে এক একটা বরাবর 3টা করে, এবং দৈর্ঘ্য আছে 9টা, তাহলে এক একটাই 3টা করে থাকলে তাই 9টাতে কত হবে, 3 9 27। তার মানে দৈর্ঘ্যের সাথে প্রস্থটা যদি গুণ করে দিই আমি, তাহলে গাছের সংখ্যা আমি পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে মূল বিষয় এখানে, যে বুঝে নিতে হবে যে দৈর্ঘ্য বরাবর যে গাছটা থাকবে আর প্রস্থ বরাবর যে গাছটা থাকবে, এই দুইটা গাছের সংখ্যা গুণ করলে মোট গাছের সংখ্যা পাওয়া যাবে। ওকে, তাহলে এখন আমি জানি না দৈর্ঘ্য বরাবর কয়টা গাছ আছে অথবা প্রস্থ বরাবর কয়টা গাছ আছে। ধরি যে প্রস্থ বরাবর গাছ আছে কয়টি, আমি ধরে নিলাম কটি, ক সংখ্যক বা কটি গাছ আছে প্রস্থ বরাবর। তাহলে অতএব দৈর্ঘ্য বরাবর কয়টি গাছ আছে, তাহলে দৈর্ঘ্য বরাবর গাছ আছে 3 টি, কারণ প্রস্থ বরাবর যা থাকবে তার 3 গুণ থাকবে দৈর্ঘ্য বরাবর। তাহলে এখন মোট গাছ কয়টা হবে, দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা পেয়েছি 3 ক, প্রস্থ বরাবর পেয়েছি কটি, তাহলে মোট গাছ আছে কয়টি, 3 কর সাথে কটি গুণ করো, তাহলে অতএব মোট গাছ সমান সমান 3 ক গুণিত ক টি সমান সমান 3 ক, দুইটা গুণ হয়েছে তাহলে ক স্কোয়ার টি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো, এইটুকু যদি বুঝতে পারো অঙ্ক শেষ আমাদের। ওকে, এখন দেখো এইটা হচ্ছে টোটাল ওই বাগানের গাছের সংখ্যা, তাই না? ওই বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর কতগুলো গাছ ছিল সেটা আমরা বের করে ফেলছি। তাহলে মোট গাছ কয়টি সেটা আমরা বের করে ফেলছি, যেহেতু এখানে কিন্তু আবার বলেও দিছিল যে ওই বাগানে মোট গাছ আছে কয়টি, 675টি। তাহলে দেখো তো আমরা বলতে পারি না যে এটাও যেহেতু বাগানের গাছের সংখ্যা, এটাও বাগানের গাছের সংখ্যা, 3 ক স্কোয়ার সমান সমান 675। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3 ক স্কোয়ার সমান সমান 675। এখন দেখো এই 3 ক স্কোয়ারের সাথে আছে গুণ আকারে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে ক স্কোয়ার সমান সমান 675 ভাগ 3। 3 দিয়ে যদি 675 কে ভাগ করো তাহলে কত থাকে দেখো তো, 3 দুগুণী 6, 7-এর মধ্যে 3 দুগুণী 6 থাকে 1 5, 3 5 15, মানে 225। তাহলে আমরা লিখতে পারি এখানে 225, 675 ভাগ 3 সমান 225। এখন দেখো কয়ের সাথে স্কোয়ার আছে, তাহলে আমরা জানি ক সমান সমান √225, স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় বর্গমূল, আর স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস দিতে হয় সামনে, তাই না? যেহেতু এটা অজ্ঞাত রাশি প্লাস মাইনাস দিতে হবে। কেন আমি প্লাস মাইনাস দিলাম না এখানে, কারণ গাছের সংখ্যা কি নেগেটিভ হতে পারে? তার মানে গাছ আছে,
নেগেটিভ মানে কি, গাছ তো নেই আর উল্টো মাইনাস হয়ে গেল, তাই না, ধাপ দিনা হয়ে গেছে, এটা তো সম্ভব না। কারণ গাছ সেখানে আছে যেহেতু, তার মানে অবশ্যই প্লাস সংখ্যক গাছ আছে, এই জন্য আমি এখানে নেগেটিভ মান দিলাম না, আমি প্লাস মাইনাস নিয়ে আসলাম না। যখন মাইনাস প্লাস দেইনি, তার মানে এটা কি প্লাসে আছে, কোনো সংখ্যার সামনে চিহ্ন না বসালে কি বুঝি আমরা, প্লাস আছে, এই জন্য এটা প্লাস রাখছি। ওকে, এখন 225-এর বর্গমূল করতে হবে। 225-এর বর্গমূল করলে আমরা পাবো 15। কারণ কি, 15 স্কোয়ার সমান সমান 225। 15 স্কোয়ার মানে কি, 15 গুণিত 15 সমান সমান 225। তাহলে 225-এ যদি বর্গমূল করি, 15 এক জোড়া ছিল, সেখান থেকে আসবে একটি। এই যে সেই 225-কে বর্গমূল করছি, পাইছি 15। তাহলে দেখো তো, ক আমরা কি ধরছিলাম, ক ধরছিলাম প্রস্থ বরাবর গাছ হচ্ছে কটি, আর দৈর্ঘ্য বরাবর ছিল 3 কটি। আমাদের কি বের করতে বলছে, বাগানের দৈর্ঘ্য বরাবর কতটি গাছ আছে, দৈর্ঘ্য বরাবর। তাহলে এখন এই যে 3-এর পরে ক, তাহলে 3-এর সাথে ক এর মান 15 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা। লিখতে পারি অতএব বাগানের দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা সমান সমান 3 ক, সমান সমান 3 গুণ ক এর মান 15 সমান সমান কয়টি, এই যে 45টি। এটা ছিল দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, লাস্ট তোমাদের একটা ছোট কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে একটা শুদ্ধি পরীক্ষা। দৈর্ঘ্য বরাবর 45টি, প্রস্থ বরাবর আছে 15টি। দেখো ঠিক আছে, কারণ প্রস্থ বরাবর যে কয়টি গাছ ছিল, দৈর্ঘ্য বরাবর ছিল তার 3 গুণ গাছ। ওকে, এখন দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এই দুইটা সংখ্যা আসলে ঠিক আছে কিনা। দৈর্ঘ্য বরাবর সরি প্রস্থ বরাবর 15টি হলে দৈর্ঘ্য বরাবর 45টি, এটা 100% ঠিক, 3 গুণ যেহেতু। এবার এই 15 আর 45 গুণ করলে যদি 675 হয়ে যায়, তাহলে কিন্তু ঠিক আছে, কারণ আমাদের বলছিল কি, বাগানে গাছ হবে 675টি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই দুইটা গুণ করে বসে বসে করে দেখো, যদি 675 হয় তাহলে অ্যান্সার ঠিক আছে আমাদের। ওকে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কের মাধ্যমে আমরা এই অধ্যায়ের সৃজনশীল অঙ্ক শেষ করে ফেললাম। আমরা গত দুইটা ক্লাসে যে দুইটা করেছি এবং আজকের ক্লাসে একটা, টোটাল যে 3টা সৃজনশীল করলাম, আমি আশা করি যদি তোমরা খুব ভালোভাবে যারা ক্লাস দেখেছো, এই অধ্যায় থেকে যে ধরনের কোশ্চেন নিয়ে আসুক না কেন, তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই অধ্যায় থেকে আমরা একটা ক্লাস নিব, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।